Assalamualaikum everyone, welcome to Physics Bangla Tutorial YouTube channel. আমরা আজকে মেথড অফ এক্সপেরিমেন্টাল ফিজিক্স এর ইলেকট্রিক্যাল মেজারমেন্ট নামক চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সো এই হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট। আমরা প্রথমে 2 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব, তারপর 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব এবং 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব কেন 2 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব থেকে অ্যাডভান্সড এসব নিয়ে কথা বলবো এবং দেন ভ্যান ডার পাও মেথড এন্ড ফাইনালি হল ইফেক্ট। So, two-terminal resistance probe. A two-terminal resistance probe is also known as a two-wire resistance probe is a simple electrical component used to measure resistance in a circuit. তার মানে two-terminal resistance probe হচ্ছে একটা সিম্পল রেজিস্ট্যান্স মেজারিং কম্পোনেন্ট। যেমন মাল্টিমিটার, এটা হচ্ছে একটা two-terminal resistance probe। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা টার্মিনাল আছে। এই দুইটা টার্মিনাল আমরা কোনো একটা ডিভাইসে যদি কানেক্ট করি তাহলে তার রেজিস্ট্যান্স আমি মাপতে পারবো। When a voltage is applied across these two terminals, a current flows through the material. আমরা জানি ওহমের ল অনুসারে আমরা যদি কোনো একটা ডিভাইসে দুই টার্মিনালে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে ওখানে একটা কারেন্ট ফ্লো হয়। তাহলে আমরা ওই ওহমের সূত্র অনুসারে V is equal to IR এর মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। সো আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে একটা মাল্টিমিটার। আমরা যদি এটাকে ওহম রেজিস্ট্যান্স মোডে নিয়ে যদি এই দুইটা প্রান্ত যদি আমরা এই সার্কিটে অ্যাড করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স শো করতেছে। সিম্পলি এভাবে হচ্ছে টু টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব কাজ করে। এটা একটা সিম্পল একটা ডিভাইস, আমরা এর মাধ্যমে যে কোনো ডিভাইসের রেজিস্ট্যান্স বের করতে পারি। এখন আমরা কথা বলবো 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবের মাধ্যমে। A 4-terminal resistance probe, also known as a Kelvin probe or a 4-wire resistance measurement, is a specialized measurement technique used to accurately measure the resistance of a component or material while eliminating the effects of the lead wire resistance. এখানে 4-terminal resistance probe হচ্ছে একটা স্পেশালাইজড রেজিস্ট্যান্স মেজারিং ডিভাইস। এটা কি এখানে মেইনলি হচ্ছে 4টা প্রোব থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা প্রোব আছে। আমরা কি করি, আউটার দুইটা প্রোব দিয়ে হচ্ছে কারেন্ট সাপ্লাই করি এবং ইনার প্রোব দুইটা দিয়ে হচ্ছে ভোল্টেজ মেজার করার মাধ্যমে আমরা হচ্ছে রেজিস্ট্যান্সটা ওই ডিভাইসের রেজিস্ট্যান্সটা পাই। এখন আমরা দেখব এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। যে 4 পয়েন্ট প্রোব ইজ ইউজড টু মেজার দ্য রেজিস্টিভ প্রপার্টিজ অফ সেমিকন্ডাক্টর ওয়েফার্স এন্ড থিন ফিল্মস। এটা হচ্ছে আমরা যে কোনো সারফেস বা থিন ফিল্ম বা যে কোনো স্যাম্পলের আমরা রেজিস্ট্যান্স বের করতে পারি। সো আমরা এখন 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবের অপারেশন নিয়ে কথা বলবো। এখানে প্রোবের ডিজাইন আমরা অলরেডি জানি যে 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবের 4টা টার্মিনাল থাকে। আমরা দুইটা দিয়ে হচ্ছে কারেন্ট অ্যাপ্লাই করি, দুইটা দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করি। এখন কানেকশন আমরা কি করব, আমরা যে সারফেসটার রেজিস্ট্যান্স মাপবো বা যে কম্পোনেন্টের রেজিস্ট্যান্স মাপবো ওইটার উপরে আমরা হচ্ছে এই 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবটা রাখবো এবং 4টা টার্মিনাল কানেক্টেড থাকতে হবে। তারপরে আমরা আউটার দুইটা যে টার্মিনাল আছে ওটা দিয়ে আমরা কারেন্ট প্রোভাইড করবো। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট প্রোভাইড করবো। কারেন্টটা প্রোভাইড হবে একটা কনস্ট্যান্ট সোর্স থেকে এবং ইনার যে টার্মিনাল পেয়ারটা আছে ওটার মাধ্যমে আমরা হচ্ছে ভোল্টেজ ড্রপটা কাউন্ট করবো। ভোল্টেজ ড্রপটা পেয়ে গেলে আমরা হচ্ছে ওহমের সূত্র অনুসারে ইজিলি V is equal to IR দিয়ে আমরা রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারবো। সো অ্যাডভান্টেজ অফ 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব ওভার 2 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব। এখানে 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। প্রথমত হচ্ছে ইট এলিমিনেটস দ্য লিড ওয়্যার রেজিস্ট্যান্স। এখন লিড ওয়্যার রেজিস্ট্যান্স বলতে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যখন কানেকশন করি তখন কানেক্টিং ওয়্যার হিসেবে লিড ওয়্যারকে ইউজ করি। এখন লিড ওয়্যারের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে। এখন আমরা যদি এমন একটা ডিভাইসের রেজিস্ট্যান্স বের করবো যার রোধ খুবই কম, অনেক সেন্সিটিভ একটা রোধ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব ব্যবহার করতে হবে। কারণ যদি আমরা 2 টার্মিনাল প্রোব ব্যবহার করি তাহলে আমরা যেহেতু ওই 2 টার্মিনাল প্রোবের মাধ্যমে দুইটা টার্মিনালের মধ্যে ইলেকট্রিসিটি এন্ড ভোল্টেজের ইন্টারাকশন হচ্ছে, কিন্তু 4 টার্মিনাল প্রোবে আমরা দুইটা আলাদা দুইটা পেয়ার করে আমরা কারেন্ট এবং ভোল্টেজ নিচ্ছি। এর কারণে আমার লিড ওয়্যার রেজিস্ট্যান্সটা এলিমিনেট হচ্ছে। তার মানে আমরা যদি কোনো প্রিসাইজ মেজারমেন্ট করতে চাই, মানে খুব অ্যাকুরেট মেজারমেন্টের জন্য আমরা 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবটা দরকার। তার মানে আমরা আইডিয়াল 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব আইডিয়াল ফর লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট এবং এটা হাই প্রিসিশন একটা ডিভাইস। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। যেমন ম্যাটেরিয়াল টেস্টিং, এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি
বের করার জন্য, অ্যাকুরেটলি বের করার জন্য ব্যবহার করা যায়। এবং সেমিকন্ডাক্টর টেস্টিং মেইনলি আমরা এটা দিয়ে আমরা সেমিকন্ডাক্টর ক্যারেক্টারাইজেশন করতে পারি। যেমন এই সেমিকন্ডাক্টর, আমরা কোনো একটা সেমিকন্ডাক্টর কোন টাইপের সেমিকন্ডাক্টর, এটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর নাকি এন টাইপ সেমিকন্ডাক্টর, তারপরে কোনো একটা সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ারের ডেনসিটি কেমন বা মেজরিটি চার্জ ক্যারিয়ারের মোবিলিটি, এই সব কিছু আমরা হচ্ছে 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোব দিয়ে ব্যাখ্যা করতে পারি। তারপরে কোয়ালিটি কন্ট্রোল, হাই প্রিসিশন ইলেকট্রনিক্স, এসব ক্ষেত্রেও 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবটা ব্যবহৃত হয়। এখন আমরা কথা বলবো হচ্ছে ভ্যান ডার পাও মেথড নিয়ে। Van der Pao method, named after its inventor L.J. Van der Pao, is a technique used for measuring the resistivity and determining the electrical properties of a thin semiconductor wafers or materials with non-uniform and irregular shapes. Mainly Van der Pao method আমরা হচ্ছে কোনো একটা স্যাম্পলের যদি রেজিস্টিভিটি এবং হল কোএফিশিয়েন্ট বের করতে চাই, তাহলে ভ্যান ডার পাও মেথডটা আমরা ব্যবহার করি। সো ভ্যান ডার পাও মেথড ব্যবহার করতে আমাদের এই যে 5টা ফলোইং রুল, এগুলো আমাদের মেনটেন করতে হবে। যেমন সিম্পল, আমাদের অবশ্যই ফ্ল্যাট হইতে হবে এবং ইউনিফর্মলি ঠিক হইতে হবে। তারপর এর মধ্যে কোনো আইসোলেটেড হোল থাকা যাবে না। আইসোলেটেড হোল বলতে আমরা ধরেন যে আমাদের সারফেসটা একদম মসৃণ, কিন্তু আমাদের সারফেসের নিচে কোনো একটা হোল আছে, মানে ফাঁপা হোল আর কি। ফাঁপা হোল থাকা যাবে না, একদম কনক্রিট টাইপের হইতে হবে আর কি, মানে আমাদের কোনো আইসোলেটেড হোল থাকা যাবে না। তারপর আমাদের স্যাম্পলটা আইসোট্রপিক হইতে হবে এবং হোমোজেনাস হইতে হবে। তারপরে আমরা যে 4টা প্রোব যে কন্ট্যাক্ট করব, এই কন্ট্যাক্টগুলো এই স্যাম্পলটা 4টা এজে থাকতে হবে, 4টা এজে রাখতে হবে। এবং দ্য কন্ট্যাক্ট এরিয়া অফ ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্টস মাস্ট বি স্মলার, মানে আমাদের কন্ট্যাক্ট এরিয়া যে থাকবে ওটা যে টোটাল যে এরিয়া আছে স্যাম্পলে, ওটা থেকে খুবই ছোট হইতে হবে। সো ভ্যান ডার পাও মেথডে আমরা মূলত হচ্ছে 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রোবই ব্যবহার করি। সো আমাদের হচ্ছে এটার যে প্রিন্সিপাল এবং 4 টার্মিনাল রেজিস্ট্যান্স প্রিন্সিপাল দুটো সেম। আমরা কি করি, 4টা টার্মিনাল থাকে, 2টা আউটার টার্মিনাল দিয়ে আমরা কারেন্ট প্রোভাইড করি অ্যান্ড 2টা ইনার টার্মিনাল দিয়ে আমরা ভোল্টেজ মেজার করে তার ভোল্টেজ ড্রপটা মাপি এবং সিম্পলি ওহমস ল ব্যবহার করে আমরা হচ্ছে রোধটা বের করতে পারি। এখন আমরা দেখব যে কোনো একটা ইউনিফর্ম স্যাম্পলের রেজিস্টিভিটি আমরা ভ্যান ডার পাও মেথড দ্বারা কিভাবে বের করতে পারি। সো in order to determine the resistivity of uniform sample, the sheet resistance Rs needs to be determined. তার মানে আমরা যদি কোনো একটা স্যাম্পলের রেজিস্টিভিটি বের করতে চাই, তাহলে আমাদের শীট রেজিস্ট্যান্স Rs টা লাগবে। এখন শীট রেজিস্ট্যান্সটা হচ্ছে মূলত হচ্ছে সারফেস রেজিস্ট্যান্স, মানে আমরা কোনো একটা যে সারফেসটার রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি ওই সারফেসটার এভারেজ রেজিস্ট্যান্সটা হচ্ছে শীট রেজিস্ট্যান্স বলে। এখন আমাদের কেন রেজিস্টিভিটি বের করতে শীট রেজিস্ট্যান্স লাগবে, আমরা এই ফর্মুলাটা যদি খেয়াল করি, রেজিস্টিভিটি রো ইজ ইকুয়াল টু আরএসডি। এখানে আরএসটা হচ্ছে শীট রেজিস্ট্যান্স এন্ড ডিটা হচ্ছে এর থিকনেস। তার মানে আমি যদি শীট রেজিস্ট্যান্স বের করতে পারি, তাহলে শীট রেজিস্ট্যান্সটাকে এর থিকনেস দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে আমাদের হচ্ছে বাল্ক রেজিস্টিভিটি বের হয়ে যাবে। সো এখন আমাদের বাল্ক রেজিস্টিভিটি বের করার জন্য ভ্যান ডার পাওয়ের মধ্যে আমাদের দুটো ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে আর এ আর একটা হচ্ছে আরবি। এই আর এ আর আরবিটা বের করতে হবে। এখন আর এ আর আরবি আমরা বের করব এভাবে, ধরলাম যে এইটা হচ্ছে আমার এই স্যাম্পলে আমরা এই যে 4টা টার্মিনাল আমি এমনভাবে কানেক্ট করছি যে 1 আর 2 এই দুইটা টার্মিনাল দিয়ে আমরা হচ্ছে কারেন্ট মেজার করতেছি এবং 3 আর 4 দিয়ে আমরা ভোল্টেজ মেজার করছি। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে V43 ডিভাইডেড বাই I12। এখানে I12 বলতে কি বোঝাচ্ছে, যে কারেন্ট 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। তাহলে 1 থেকে 2 এর দিকে গেলে আমরা অবশ্যই বলছি কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। দ্যাট মিনস ভোল্টেজ ইজ ফ্রম 4 to 3, কারেন্ট ইজ গোয়িং ফ্রম 1 to 2, ভোল্টেজ ইজ ফ্রম 4 to 3। এভাবে আমি আরে বের করতে পারবো। সেমভাবে আমি জাস্ট অ্যারেঞ্জমেন্টটাকে যদি একটু চেঞ্জ করি, যে আমি 1 আর 4 থেকে যদি কারেন্ট নেই অ্যান্ড 2 আর 3 থেকে যদি ভোল্টেজ নেই, তাহলে আরবি ইজ ইকুয়াল টু V23 ডিভাইডেড বাই I14। এভাবে আমি আর এ এবং আরবি বের করতে পারবো। এখন আমার আর এ আর আরবি যখন বের হয়ে যায়, তাহলে আমি এই আর এসটা আর এ আর আরবির সাথে এই ইকুয়েশনটা দিয়ে রিলেটেড। এই ইকুয়েশনটাকে বলি আমরা হচ্ছে ভ্যান ডার পাও ইকুয়েশন। এখন ভ্যান ডার পাও ইকুয়েশনটা যদি দেখি আমরা, ই টু দি পাওয়ার মাইনাস পাই আর এ ডিভাইডেড বাই আর এস প্লাস টু দি পাওয়ার মাইনাস পাই আরবি ডিভাইড বাই আর এস ইজ ইকুয়াল টু 1। যেহেতু আমরা আর এ আর আরবি বের করে ফেলছি, তাহলে আর এস আমরা ইজিলি বের করতে পারবো। এখন আর এস যখন আমি বের হয়ে যাবে, আমি এই সূত্র দিয়ে সিম্পলি রেজিস্টিভিটি রো ইকুয়াল টু আরএসডি, এই সূত্র দিয়ে সিম্পলি আমি হচ্ছে শীট রেজিস্ট্যান্স এর মাধ্যমে রেজিস্টিভিটি বের করতে পারবো। সো আমরা আর এ আরবি বের করে ফেলছি। এখন আমরা যেহেতু আর এ আরবি সাহায্যে আর এসও বের করে ফেলছি, সেমভাবে রেজিস্টিভিটিও বের করে ফেলছি। এখন আমাদের যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দরকার হয়, তাহলে আমরা
মিউ ইজ ইকুয়াল টু 1 বাই রো, এটার সাহায্যে কন্ডাক্টিভিটি বের করে ফেলতে পারবো। সো এখানে 2 প্রোব অ্যান্ড 4 প্রোব মেথডের মধ্যে ডিফারেন্স দেখানো হয়েছে। 2 প্রোব মেথডে দুইটা টার্মিনাল থাকে, একটা কারেন্টের জন্য একটা ভোল্টেজের জন্য। 4 প্রোব মেথডে মোট 4টা টার্মিনাল থাকে, দুইটা ভোল্টেজের জন্য দুইটা কারেন্টের জন্য। 2 প্রোব মেথড লেড ওয়ার রেজিস্ট্যান্স দ্য এফেক্টেড হয়, কারণ আমরা জানি যেখানে কারেন্ট এবং ভোল্টেজ ইন্টারঅ্যাক্ট করতেছে, কিন্তু আমরা 4 প্রোব মেথডে আমরা দেখতেছি যে আমরা কারেন্ট প্রোভাইড করতেছি দুইটা আলাদা প্রোব দিয়ে এবং ভোল্টেজ প্রোভাইড করছি দুইটা আলাদা প্রোব দিয়ে। ফলে এখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে খুব একটা ইন্টারাকশন হচ্ছে না, তার মানে এখানে আমরা লিড ওয়ার রেজিস্ট্যান্স থেকে মানে এফেক্ট হচ্ছি না। তো যেহেতু লিড ওয়ার এফেক্ট এখানে এফেক্টেড, এই কারণে আমরা এটা লোয়ার অ্যাকুরেসি এবং এটা দিয়ে আমরা হাই প্রিসিশন মেজারিং করতে পারবো না, কিন্তু 4 প্রোব মেথড দিয়ে আমরা হায়ার অ্যাকুরেসির মাধ্যমে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স বের করতে পারবো। সো হল ইফেক্ট হচ্ছে, আমরা যদি এই ফিগারটা যদি খেয়াল করি, এটা হচ্ছে একটা সার্কিট, এই পজিটিভ টার্মিনাল এই একটা, এটা হচ্ছে থিন ফিল্ম জড়িত, থিন ফিল্মের এখানে লাগানো আর নেগেটিভ প্রান্তটা এই পাশে লাগানো। তাহলে আমরা ইজিলি বলতে পারি ইলেকট্রনগুলো এদিকে মুভ করতে চেষ্টা করবে, ইলেকট্রনগুলো এদিকে মুভ করার জন্য চেষ্টা করবে। এই এদিকে যেহেতু মুভ করবে, তার মানে কারেন্ট অবশ্যই তার বিপরীত দিকে, তার মানে এদিকে যাবে, কারেন্ট রাইটে যাবে। এখন আমরা যদি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে এই কারেন্টের দিকের সাথে লম্ব বরাবর, দ্যাট মিনস আমরা যদি এক্স বরাবর যদি কারেন্টটা ধরি এবং জেড বরাবর যদি মানে, তাহলে আমাদের লম্ব বরাবর ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার মানে জেড ডিরেকশনে আমার ম্যাগনেটিক ফিল্ডটা দিতে হবে। যদি ম্যাগনেটিক ফিল্ডটা দিই, তাহলে দেখা যায় যে আমার চার্জগুলা এই থিন ফিল্মের দুইটা অপোজিট প্রান্তে সরে যায়, যার কারণে একটা ভোল্টেজ কি হয়, এই ভোল্টেজটাকে বলে হল ইফেক্ট। এই হল ইফেক্টটা সর্বপ্রথম ডিসকভার করা হচ্ছে এডওয়ার্ড হার্বার্ট হল ইন 1879, এবং হল ইফেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট, এরা আমাদের অনেক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়, আমরা অ্যাপ্লিকেশনগুলো সামনে দেখব। সো আমরা থিওরিটা একটু দেখি। সেখানে কি হচ্ছে, when a conductive plate is connected to a circuit with a battery, যখন একটা কন্ডাক্টিভ প্লেট একটা সার্কিট একটা ব্যাটারির সাথে কানেক্টেড, দেন এ কারেন্ট স্টার্ট ফ্লোয়িং, তার মানে অবশ্যই ওর মধ্যে একটা কারেন্ট যাবে। তার মানে দ্য চার্জ ক্যারিয়ার উইল ফলো এ লিনিয়ার পাথ ফ্রম ওয়ান এন্ড অফ দ্য প্লেট টু দ্য আদার এন্ড। তার মানে আমার কি করবে, যেহেতু কারেন্ট ফ্লো করছে, তার মানে চার্জগুলো আমার যে স্যাম্পলটা নিয়ে কাজ করছি তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। আর আমরা দ্য মোশন অফ চার্জ ক্যারিয়ার্স রেজাল্ট ইন দ্য প্রোডাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এখন আমরা জানি যে কোথাও যদি চার্জগুলো মুভ করে, ওখানে যে যেমন মানে কারেন্ট তৈরি হয়, মানে ইলেকট্রন ফ্লো হয়, ইলেকট্রন ফ্লোর কারণে যেহেতু কারেন্ট তৈরি হয়, সেমভাবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। তার মানে আমরা বলতে পারতেছি যে চার্জ ফ্লোর কারণে ওখানে একটা ইলেকট্রনগুলোর একটা আলাদা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এখন আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি এটাকে আবার আর একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে কি করবে, ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা এই চার্জ ক্যারিয়ারগুলো ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিস্টর্ট করবে। কারণ ডিস্টর্শন করার কারণে ওখানে একটা ফোর্স ক্রিয়েট হবে, লরেন্স ফোর্স। এই লরেন্স ফোর্সের কারণে কি হবে, আমার হচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো আমার এক প্লেটে মানে আমার থিন ফিল্মের এক প্লেটে, এবং পজিটিভলি চার্জ হোলগুলো আরেকটা প্লেটে চলে যাবে। ফলে কি এখানে আমার চার্জগুলো সেপারেট হয়ে গেল। তাহলে চার্জ সেপারেশনের কারণে এনে কি পজিটিভগুলো এক সাইডে এবং নেগেটিভগুলো এক সাইডে চলে গেল, তার মানে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। এই পটেনশিয়াল ডিফারেন্সটাই হচ্ছে হল ভোল্টেজ, যেটাকে আমরা এই ফর্মুলা দ্বারা প্রকাশ করি, VIC = IB ডিভাইড বাই QND। এখানে VIC = IB ডিভাইড বাই QND, এখানে I হচ্ছে কারেন্ট, যেটা হচ্ছে ওই থিন ফিল্মের মধ্যে প্রবাহিত হচ্ছে, B হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা দিয়েছিলাম, Q হচ্ছে চার্জ, N হচ্ছে মেইনলি হচ্ছে চার্জ ক্যারিয়ার ডেনসিটি বা নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, এন্ড D হচ্ছে ওই যে ডিভাইসটা আমরা ব্যবহার করছি বা যে থিন ফিল্মটা ব্যবহার করছি ওটার থিকনেস হচ্ছে D। এখন এই সব ক্ষেত্রে আমার হচ্ছে হল ইফেক্টটা ব্যবহৃত হয়, যেমন ম্যাগনেটিক ফিল্ড সেন্সিং ইকুইপমেন্টস ফর দ্য মেজারমেন্ট অফ ডিরেক্ট কারেন্ট, হল ইফেক্ট tongue tester is used. It is used in phase angle measurements, proximity detectors, hall effect sensors and probes, linear or angular displacement transducers for detecting wheel speed or accordingly assist the anti-lock braking system. So এই সব ক্ষেত্রে আমরা হল ইফেক্টটা ব্যবহৃত, তার মানে বুঝতে পারছি হল ইফেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য লেসন। আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব এই জিনিসগুলোর আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস এ লট।